সিটিজেনশিপ লাভ করার আগের স্টেপ সেটি হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি। তো পার্মানেন্ট রেসিডেন্সি লাভ করার পরে এখানে আপনাদেরকে পাসপোর্টে আপনারা সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে এন্ট্রি করেন বা সিওপিআর সহ আপনাদেরকে এন্ট্রি করতে হয়। এরপরে আমরা যে এটিএম কার্ড ব্যবহার করি সেরকম একটি কার্ড, পিআর কার্ড আমাদেরকে ক্যারি করতে হয়। তো এটি যেহেতু বিয়ারেবল কার্ড এবং অনেক সময় আমরা স্বাভাবিকভাবে ইউজ করি, বিশেষ করে আমাদের ওয়ালেটে থাকতে পারে, কোনো কারণে এটি যদি হারিয়ে যায় তাহলে একটা অনেক বড় বিপত্তির ঘটনা ঘটে। তো আজকে মূলত আমরা কথা বলবো যাদের আউট অফ কানাডাতে পিআর কার্ড বা পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড হারিয়ে যায় কিংবা এটা যদি এক্সপায়ার হয়ে যায়, এই ধরনের অবস্থায় কী করবেন, কয়েকটি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে তথ্য নিয়ে তার আলোকে ইমিগ্রেশনের যে ব্যবস্থাপনা বা এখানে এন্ট্রি করার যে অল্টারনেটিভ ওয়ে, তার মধ্যে পাঁচটি ওয়েই অ্যাকচুয়ালি এখানে রয়েছে, সেগুলোই আপনাদের সামনে ডিসক্লোজ করব। অলরেডি আমরা সপ্তাহখানেক আগে এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। তো আজকে পাঁচটি ওয়ে আলাদাভাবে আরও ক্লিয়ারলি আপনাদের সামনে তুলে ধরা হবে। আগের ভিডিওতে মূলত আমরা কথা বলেছি পার্মানেন্ট রেসিডেন্ট ট্রাভেল ডকুমেন্ট কীভাবে আবেদন করবেন, সেটার বিস্তারিত স্টেপ সেখানে ছিল। সেটি আপনারা চাইলে দেখে নিতে পারবেন, আমাদের চ্যানেলে সেটা আছে। তো আজকে আমরা পার্মানেন্ট রেসিডেন্ট ট্রাভেল ডকুমেন্টের বাইরে আরও যে ওয়েগুলো রয়েছে সেগুলোর বিষয়ে একটু বেশি ডিসক্লোজ করব, বেশি ফোকাস করব। তো কানাডা এবং কানাডার বাইরে যারা শুনছেন আজকের আলোচনা, যে কোনো স্ট্যাটাসে থাকুন না কেন, আপনি যদি কানাডার সিটিজেন না হন তাহলে আপনি এই সমস্যার সম্মুখীন হতে পারেন। কারণ সিটিজেন হওয়ার আগের যে স্ট্যাটাস সেটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে বছরের পর বছর বসবাস করতে গিয়ে আপনার পিআর কার্ডটি হারিয়ে যেতেই পারে, খুব স্বাভাবিক। বিশেষ করে ইনসাইড কানাডা থেকে যদি হারায় তাহলে খুব বেশি ওয়ারিড হওয়ার কিছু নেই, জাস্ট অনলাইনে আবেদন করলেই হবে এবং আপনার আগের যে সিওপিআর সেটি প্রমাণ হিসেবে এটি সংরক্ষণ করবেন বা এটি তাদেরকে শো করবেন, তাহলে সমস্যা হবে না। এছাড়াও আপনার হেলথ কার্ড, তারপরে আপনার আরও যে সমস্ত গভর্নমেন্ট ডকুমেন্ট রয়েছে, ড্রাইভিং লাইসেন্স, এগুলো শো করলে আপনি পার পেয়ে যাবেন খুব সহজেই। কিন্তু আউট অফ কানাডাতে যদি এই ধরনের ঘটনাগুলো ঘটে তাহলে কি হবে? এখানে অনেক ধরনের ঘটনাই ঘটে, প্র্যাকটিক্যালি অনেক ব্যক্তিরা এখান থেকে অনেক সাফার হয়েছেন। সেই জন্যই বিষয়গুলো ডিসক্লোজ করা। 5 ওয়েজ টু এন্টার কানাডা ইফ পিআর কার্ড ইজ লস্ট অর এক্সপায়ার্স অ্যাব্রোড। তো এক্সপায়ার্স হয়ে যাবে কিভাবে? দেখা গেল যে আপনার পিআর কার্ডের মেয়াদ শেষের দিকে, এই অবস্থা আপনাকে আপনার দেশে অবস্থান করতে হয়েছে বা আউট অফ কানাডাতে অবস্থান করতে হচ্ছে। সেক্ষেত্রে দেখা গেলো আপনি পিআর কার্ড রিনিউয়ালের জন্য আবেদন করেছেন, কিন্তু প্রসেসিং টাইম জটিলতা বা অন্য কোনো জটিলতার কারণে সেটি হয়তো যথাযথ সময়ের মধ্যে আপনি পাননি। তখন কী হলো, আপনার এক্সপায়ার্ড হয়ে গেছে কিন্তু আপনি কানাডাতে এন্ট্রি করবেন। সেক্ষেত্রে অল্টারনেটিভ ওয়েগুলো কী হতে পারে সেটাও এখানে সর্বশেষে আমরা কথা বলবো ইনশাল্লাহ। When your PR card is delayed, lost, stolen or expires, traveling internationally as a Canadian permanent resident can become a daunting task. বিষয়টি মোটেও সহজ নয়, যতটা শুনতে সহজ হচ্ছে, অনেক হ্যাসেলের মধ্যে পড়তে হবে। তো এখানে সলিউশনগুলো ওয়ান বাই ওয়ান আমরা কথা বলবো। নাম্বার ওয়ান যে সলিউশন সেটা আমরা একটু বেশি এক্সপ্লেন করব। প্রথমে রয়েছে ইন্টার কানাডা ভিআই ল্যান্ড বর্ডার। তো কানাডার সাথে ল্যান্ড বর্ডার কোন কোন কান্ট্রি আছে আপনি একটু চিন্তা করুন। এখানে ইউএসএ ছাড়া আর কোনো ল্যান্ড বর্ডার নেই এখানে যতটুকু বোঝা যায়। বিশেষ করে সবচেয়ে বড়, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ল্যান্ড বর্ডার কানাডার সাথে হচ্ছে ইউএস কানাডা ল্যান্ড বর্ডার। তো এই অবস্থায় আপনাদের যে ওয়ে সেটা আপনাকে এখানে বুঝে নিতে হবে। ওয়ান অফ দি মোস্ট ইফেক্টিভ অ্যান্ড অ্যাক্সেসেবল ওয়েজ টু রিটার্ন টু কানাডা উইদাউট এ পিআর কার্ড ইজ বাই ক্রসিং এ ল্যান্ড পোর্ট অফ এন্ট্রি ফ্রম দি ইউনাইটেড স্টেটস। তো এখানে পিআর কার্ড ছাড়া কিন্তু অন্যান্য ডকুমেন্ট যদি আপনার থাকে আপনাকে প্রমাণ করার জন্যে যে পিআর হলে আপনি যে ফ্যাসিলিটিসগুলো পান, অটোমেটিক্যালি যে কার্ডগুলো হয় সেই কার্ডের কপি কিংবা সিওপিআরের কপি যদি আপনার সাথে থাকে, এদের ফটোকপি হতে পারে, আবার পিআর কার্ডের আপনার ছবিও থাকতে পারে সাথে, স্ক্যানার আপনার তো মোবাইলে বা আপনার ট্যাবে আপনি এগুলো ছবি রাখতে পারেন। তো এই বিষয়গুলো আপনাদেরকে সহযোগিতা করবে এখানে এন্ট্রি করার ক্ষেত্রে, সেটা হচ্ছে ল্যান্ড বর্ডারের মাধ্যমে। তো এখানে কিভাবে করবেন সেগুলো আমরা বলেছিলাম, আরও একটু ক্লিয়ারলি আজকে বলবো। দিস অপশন দো নট ওয়াইডলি পাবলিসাইজড, এই বিষয়টি ইমিগ্রেশনের পক্ষ থেকে অনেক বেশি প্রকাশ করা হয় তা কিন্তু না, কিন্তু এটা আপনার রিয়েল ওয়েভ একটা বিষয় যেটা আপনার ওয়াইডলি ইমিগ্রেশন ইচ্ছা করে এটা পাবলিশ করে না হ্যাসেল ফ্রি থাকার জন্য। তা নাহলে ব্যক্তিরা আরও বেশি উদাসীন হয়ে যাবে, আরও বেশি কার্ড হারিয়ে ফেলবে, নানান ধরনের জটিলতা তৈরি হবে এবং ব্যক্তিদের মধ্যেও
অনেক সমস্যা তৈরি হবে। ইজ এ রিলায়েবল ওয়ার্ক রাউন্ড ডিউ টু CBSA অব্লিগেশন টু ভেরিফাই পিআর স্ট্যাটাস অন কানাডিয়ান সয়েল। তো এখানে স্টেপ বাই স্টেপ যে সিস্টেম সেটা হলো ফ্লাই টু ইউএস সিটি নিয়ার দি কানাডিয়ান বর্ডার। তো পিআর স্ট্যাটাস নিয়ে আসেন, পিআর কার্ডটা হারিয়ে গেছে। তো পিআর কার্ডটা ছাড়া এবার যদি আপনি এন্ট্রি করতে চান তাহলে প্রথমে আপনার যে কাজটা করতে হবে সেটা হলো কানাডার সাথে যে ইউএসের অনেকগুলো বর্ডার রয়েছে, এরকম যে কোনো একটা ল্যান্ড বর্ডারে আপনাকে ইউএসের সেই ল্যান্ড বর্ডারে গিয়ে ল্যান্ড করতে হবে। তো অবশ্যই সেক্ষেত্রে আপনার ইউএসএ ভিসা থাকাটা জরুরি। কানাডার যাদের পিআর স্ট্যাটাস রয়েছে একটা ইউএসএর ভিসা নিয়ে রাখবেন। আপনাদের পিআর হোল্ডারদের জন্য ইউএসএর ভিসা পাওয়াটা তুলনামূলক সহজ হবে অবশ্যই। তো এটি আপনাকে যে হেল্প করবে সেটা বুঝতে পারতেছেন। চুজ এ ইউএস সিটি ক্লোজ টু এ কানাডান ল্যান্ড বর্ডার। আপনি যে প্রভিন্সে থাকেন সেই প্রভিন্সের জন্য কাছাকাছি হবে কোন বর্ডার সেটা আপনি তো বুঝতে পারতেছেন। সাসেস বাফেলো, এটি আপনার নিউ ইয়র্ক সিটিতে নিয়ার দি পিস ব্রিজ অফ অন্টারিও। তো অন্টারিও প্রভিন্সের আপনি যদি বসবাসকারী হন তাহলে এই বাফেলো নিউ ইয়র্কে আপনি এখানে ল্যান্ড করতে পারেন। এরপর রয়েছে সিয়াটল ওয়াশিংটন, এটি ব্রিটিশ কলম্বিয়ার কাছাকাছি। এরপর রয়েছে ডেট্রয়েট MI, এটা হলো উইন্সডোর অন্টারিও ক্রসিংয়ের কাছে। তো এই বর্ডারগুলোতে আপনারা চাইলে এখানে ল্যান্ড করতে পারেন। ল্যান্ড করে এরপরে আপনার যে স্টেপ, দিস লোকেশনস প্রোভাইড ইজি অ্যাক্সেস টু কানাডা অ্যান্ড আর সার্ভিসড বাই মেজর এয়ারলাইন্স মেকিং দেম প্র্যাকটিক্যাল এন্ট্রি পয়েন্টস। দ্বিতীয় ধাপে যেটি করবেন, অ্যারেঞ্জ এ প্রাইভেট ভেহিকেল। তো আপনি পায়ে হেঁটে তো পার হবেন না। আপনি যে ল্যান্ড বর্ডারে নামলেন কাছাকাছি নিকটবর্তী এয়ারপোর্টে, নামার পরে সেখান থেকে আপনি একটি প্রাইভেট ভেহিকেল নিতে পারেন। অথবা আপনার নিজস্ব তো থাকার কথা না, যেহেতু আপনি ইউএসএতে আছেন, ইউএসএতে এন্ট্রি করেছেন। তো সেক্ষেত্রে আপনি একটা প্রাইভেট কারই ধরেন ভাড়া করলেন। ডিফাইন্ড অ্যাজ ওয়ান নট অ্যাক্সেসিবল টু দি জেনারেল পাবলিক। অবশ্যই সেই প্রাইভেট কার কাউকে শেয়ার করবেন না, আপনি সিঙ্গেল আপনাকে যেতে হবে। দিস ইনক্লুডস পার্সোনাল কার্স, রেন্টেড ভেহিকেলস, borrowed ট্রাকস অর মোটরসাইকেল এখানে দেওয়া হয়েছে, সেই সুযোগ আছে। পাবলিক ট্রান্সপোর্ট such as coach, buses, shared shuttle is not permitted as CBSA applies stricter documentation check for commercial carriers। তো এরকম কোনো কমার্শিয়াল যেগুলো পাবলিক ট্রান্সপোর্ট সেগুলোতে অবশ্যই আপনার ওঠা যাবে না, বা ইউএসএর বর্ডার পর্যন্ত যাওয়া যাবে না, বর্ডার ক্রস করার জন্য যাওয়া যাবে না। আপনি লাস্ট মাথা পর্যন্ত যেতে পারেন, সেখান থেকে যদি আপনি ভাড়া করতে পারেন তাহলে তো ওকে। রেন্টিং এ কার ইজ অফেন দি মোস্ট স্ট্রেট ফরওয়ার্ড অপশন ফর দোজ উইদাউট অ্যাক্সেস টু পার্সোনাল ভেহিকেল। এরপরে যেটা করবেন, আপনার ইনশিওর ভেহিকেল ইজ প্রপারলি ইনশিওর্ড অ্যান্ড রেজিস্টার্ড ফর ক্রস বর্ডার ট্রাভেল। তো আপনি কিন্তু ইউএসএ থেকে কানাডাতে ঢুকতেছেন, সেই পার্সোনাল যে আপনি একটা কার ধরেন আপনি ভাড়া করলেন, সেই কারে উঠে সেক্ষেত্রে অবশ্যই চেক করে নেবেন সেই ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, সেটি রেজিস্টার্ড কিনা, সেটি অ্যালাউড কিনা ইউএসএ থেকে কানাডাতে এন্ট্রি করার ক্ষেত্রে। সব কিছু যদি ঠিক থাকে তাহলেই আপনি সেটি রেন্ট করবেন। এরপরে আপনার আইডেন্টিফিকেশন ডকুমেন্টগুলো, আপনি পিআর কার্ড হারিয়ে ফেলছেন বা পিআর কার্ড আপনার এখনও নেই, হাতে এক্সপায়ার হয়ে গেছে, তো সেক্ষেত্রে টু ভেরিফাই ইউর পিআর স্ট্যাটাস ক্যারি মাল্টিপল আইডেন্টিফিকেশন ডকুমেন্ট। এই ক্ষেত্রে দেখা হলো পার্মানেন্ট রেসিডেন্সি সিওপিআর। তো সিওপিআরটা তো আপনি শুরুতেই পাবেন, এটি জীবনে যাতে কখনো না হারায় খুব ভালো করে খেয়াল করবেন। ইট ইজ মোস্ট ক্রিটিক্যাল অ্যাজ ইট ডিরেক্টলি প্রুভস ইউর পিআর স্ট্যাটাস। Supplement your passport with secondary IDs such as social insurance card, provincial health card, driver license, vehicle registration or utility bill linked to your Canadian address। তো এই ডকুমেন্টগুলোর সাথে যদি থাকে তাহলে সেগুলো হাতের কাছে রাখবেন। যখন আপনি কানাডার বর্ডারে চলে আসবেন, CBSA officers will assess these documents to confirm your identity and status. So having a robust collection minimize your delays. For example, এখানে একজন ব্যক্তির উদাহরণ দেওয়া হয়েছে। We experience highlights the importance of preparedness as incomplete documentation can complicate border crossing। তো ডকুমেন্টগুলো যদি আবার এলোমেলো হয় বা আপনার ইনকমপ্লিট হয় তাহলে আবার ঝামেলায় পড়ে যাবেন। অ্যাপ্রোচ দি বর্ডার উইথ কনফিডেন্টের সাথে CBSA অফিসারকে আপনি আপনার সেই আইডেন্টিটি ডকুমেন্টগুলো দেবেন। সেক্ষেত্রে পিআর কার্ড যদি নাও থাকে সে বুঝবে আপনার ডকুমেন্টগুলো দেখে যে আপনি কানাডাতে লিগাল স্ট্যাটাস হোল্ড করতেছেন, এটার বলে আপনাকে এন্ট্রি করতে দিবে। তবে এখানে আর একটা বিষয়, তাদের কাছে আপনি ফ্রাঙ্কলি বিষয়টি ডিসক্লোজ করতে পারেন যে দেখুন আমি কানাডার পিআর হোল্ডার, আমার পিআর কার্ডটা হারিয়ে গেছে, কিন্তু আমি যে অ্যাকচুয়ালি সেখানকার পিআর হোল্ডার তার সাপোর্টে আমার ডকুমেন্ট রয়েছে।
এখানে সেক্ষেত্রে আপনি অনেস্ট হবেন, অবশ্যই কোনো কিছু লুকাবেন না। পিআর কার্ড লস্ট হোক, স্টোলেন হোক, এক্সপায়ার্ড হোক, ডিলেড হোক, অ্যাট প্রেজেন্ট ইউর ডকুমেন্টস ক্লিয়ারলি। তো এইগুলো আপনি তাদের কাছে ডিসক্লোজ করবেন। ডু নোট দ্যাট CBSA is legally obliged to allow permanent resident into Canada once their status is verified even without a PR card. তো এখানে CBSA অফিসারদের কাছে কিন্তু ক্লিয়ারলি ইনস্ট্রাকশন দেয়া আছে, তাদের কাজ হলো ভেরিফাই করা যে অ্যাকচুয়ালি আপনি PR কিনা, কিন্তু সেই ভেরিফাই করার পরে আপনার কার্ড সাথে আছে কিনা সেটা দেখাটা তাদের জন্য ম্যান্ডেটরি না। তো এই যে আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হলো, এরপর আপনাকে এন্ট্রি করার পারমিশন দিতে সে বাধ্য। এই হলো অবস্থা। সলিউশন 2, অল্টারনেটিভ এয়ারপোর্ট লেওভার অপশন। এটি খুব কম ব্যক্তিরা ব্যবহার করতে পারেন। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু মেনশন এ লেস প্র্যাকটিক্যাল বাট ভায়াবল অল্টারনেটিভ, বুকিং এ ফ্লাইট উইথ এ লেওভার ইন এ Canadian airport. If you disembark during the layover, CBSA must process you as a permanent resident on Canadian soil. However, this approach is risky as airlines may still deny boarding at your departure point and coordinating such as itinerary could be complex. The land border strategy saved many, including those unaware of PRTD requirements. So, এই হলো অবস্থা। However, it requires careful planning, specifically for those traveling from distant countries, as it involves an additional US trip. সলিউশন 3, হ্যান্ডলিং অ্যান্ড এক্সপায়ার্ড পিআর কার্ড অ্যাব্রড। তো আগের পিআর কার্ডটা যদি কোনো কারণে হারিয়ে যায়, মানে বর্তমান পিআর কার্ড যেটি ছিল সাথে সেটা হারিয়ে গেলে আগের কোনো পিআর কার্ড যদি থাকে সেটিও মূলত আপনার পিআর স্ট্যাটাসটা ক্যারি করে, আর সাথে সিওপিআরটা তো থাকবেই, প্লাস আপনার সবগুলো বিষয় আপনি অ্যাপ্রোচ করবেন। এটাও খুব বেশি অ্যাকসেপ্টেবল তা না, কিন্তু আপনি এটার মাধ্যমে চেষ্টা করে দেখতে পারেন। However, an expired card is invalid for boarding commercial flight or carries necessitating alternative solutions. Importantly, an expired PR card does not revoke your PR status, a myth that overwhelms many residents. তো আপনার expired PR card কিন্তু প্রমাণ করতেছে যে আপনি অ্যাকচুয়ালি কানাডার PR হোল্ডার, কিন্তু সেটি আপনার যেটি আপডেট PR কার্ড সেটি হয়তো হারিয়ে গেছে, কিন্তু স্ট্যাটাসটা সেটা আপনার প্রুভ করতেছে। কিন্তু এক্সপায়ার্ড কার্ড দেখালে বিমান সংস্থা আপনাকে কখনোই তাদের বিমানে উঠতে দিবে না, এটা একটা বিষয়। তারা সবসময় রানিং কার্ড চাবে, কিন্তু আপনি ওই অল্টারনেটিভ যে গেটওয়ে সেটি ব্যবহার করবেন। সলিউশন 4, US সিটিজেন্স উইথ কানাডিয়ান পিআর স্ট্যাটাস। US সিটিজেন হিসেবে আপনি US সিটিজেনশিপ বা পাসপোর্ট দিয়ে আপনি সহজেই এখানে কানাডার বর্ডারগুলো ক্রস করতে পারেন। এখানে এন্ট্রি করার সময় আপনার পিআর স্ট্যাটাস নিয়ে আপনি তাদের কাছে সিওপিআরটা শো করতে পারেন। তো এই হলো অবস্থা। 5 নম্বর সলিউশন যেটা, অ্যাপ্লাই ফর এ পার্মানেন্ট রেসিডেন্ট ট্রাভেল ডকুমেন্ট PRTD। এই পার্মানেন্ট রেসিডেন্ট ট্রাভেল ডকুমেন্ট এটি নিয়ে আমরা একটা আলাদা আলোচনা করেছি কিভাবে আবেদন করবেন। এটি হচ্ছে আপনি এটি প্রসেসটা করতে অনেক সময় লাগবে, 6 মাস, 2 মাস থেকে 6 মাসও লাগতে পারে। এই জন্যে কেউ যদি শর্টকাটে এন্ট্রি করতে চান তাহলে এখানে ইমার্জেন্সি অপশন দিয়েও আপনি আবেদন করতে পারেন, তারপরেও দেরি হতে পারে, কোনো গ্যারান্টি নেই। তার কারণেই মূলত US বর্ডারটাকে আপনারা ব্যবহার করতে পারেন। এখানে যে অল্টারনেটিভ ওয়েটা আজকে আপনাদেরকে আমরা শো করলাম। While effective, the process is often slow, expensive and fraught with challenges, as evidenced by the experience of many permanent residents. তো এখানে এলিজিবিলিটি ফ্যাক্টরগুলো দেখুন। এখানে PRTD এটি সিস্টেমেটিক ওয়েতে আপনি এটার আবেদন করতে পারেন। ইউ মাস্ট বি আউটসাইড কানাডা টু অ্যাপ্লাই ফর PRTD, permanent resident travel document, and IRCC does not process applications domestically. The PRTD is a single entry stamp placed in your valid passport, allowing re-entry to Canada. তো PRTDটা বুঝতে পারতেছেন যে আপনার পাসপোর্টে কিন্তু স্ট্যাম্পিং হবে, যেমন প্রথমবার সিঙ্গেল এন্ট্রি ভিসা পেয়েছিলেন, ইমিগ্রেন্ট ভিসা, এইভাবে তো পাসপোর্ট জমা দিতে হবে, অ্যাপ্লিকেশন করে সেটার রেজাল্ট যদি আসে তখন পাসপোর্ট জমা দিতে হবে, এরপরে সে পাসপোর্টে স্ট্যাম্পিং হবে, এরপরে আপনি যাবেন। সব কিছু মিলে একটু সময় লাগবে। এটির জন্য যেগুলো লাগবে, ভ্যালিড পাসপোর্ট লাগবে, proof of PR status such as COPR provides PR card, supporting documents such as police report, stolen lost card, আপনার অবশ্যই এখানে জিডির কপি দিবেন, ইউটিলিটি বিল, লিজ এগ্রিমেন্ট আর অন্যান্য আনুষঙ্গিক অ্যাড্রেস প্রুফের জন্য। এই কমপ্লিটেড PRTD অ্যাপ্লিকেশন ফর্ম এটি অ্যাভেলেবল IRCC ওয়েবসাইটে, $50 পেমেন্ট করতে হবে গভর্নমেন্ট ফি। এখানে আবেদন করবেন কোথায়? এখানে আপনার পেপার অথবা অনলাইনে আবেদন করতে পারেন। PRTD applications are processed at Visa Application Center, VAC, Canadian Embassies Consulate.
In some countries, VAC are operated by third-party providers like VFS Global, which handles document carrier service. তো আজকে আলোচনা আমরা ইতি টানবো। এখানে আরেকটা বিষয় বলে রাখি, অনেক সময় অনেকের পিআর কার্ড রিনিউ করার যে কন্ডিশন সেটা পার হয়ে যায়। যেমন আপনি কানাডাতে 5 বছরের মধ্যে কমপক্ষে 2 বছর থাকতে হবে, এটি হলো পিআর কার্ড রিনিউ করার শর্ত। কোনো কারণে দেখা গেল যে আপনি পিআর কার্ডটা রিনিউ করার জন্য যে কন্ডিশনাল ডেজ সেটি ফুলফিল করতে পারেননি, কী কারণে পারেননি এটা নিয়ে আমরা সুযোগ পেলে একটা বিস্তারিত ভিডিও করব, কিন্তু জাস্ট আজকে হিন্টস দেবো এভাবে যে আপনি হয়তো বা কোনো কারণে আপনার মা বাবা অসুস্থ, দেশে এসেছেন, এখানে সেই লং টাইম আপনার থাকতে হয়েছে, যার ফলে 5 বছরের মধ্যে 2 বছর বা 730 দিন যেটা ইকুইভ্যালেন্ট থাকতে হয় সেটা থাকতে পারেননি। এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি ডকুমেন্ট কালেকশন করে মেডিকেল রিপোর্ট এই সব কিছু মিলে তুলে ধরে হিউম্যানিটেরিয়ান কম্প্যাশনেট গ্রাউন্ডে আপনি লয়ারের মাধ্যমে যদি আবেদন করেন তাহলে আপনার পিআর কার্ডটা আবার রিনিউ করা হতে পারে। আদারওয়াইজ আপনার কিন্তু পিআর স্ট্যাটাস একবার লস হয়ে গেলে ফিরে পাওয়া সহসাই কঠিন হয়ে যাবে। এই জন্য এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। তো আজকের আলোচনায় আমরা আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি অল্টারনেটিভ ওইগুলো দেখানোর মাধ্যমে। আশা করছি অনেক ভাই বোনরা উপকৃত হবেন। বিষয়গুলো মাথায় রাখবেন, নোট করে রাখবেন, যাতে এই ধরনের কোনো সমস্যায় আপনার পরিস্থিতি কেউ যদি পড়ে তাকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।